আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের এই ক্লাস থেকে ভাই আমি তোমাদের এসএফডি বিএমডির যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলোর সমাধান করাবো। তো প্রথম যে ক্লাসটা আমি তোমাদের নিব, অর্থাৎ এখন যে ক্লাসটা নিব সেটা আমি তোমাদের বিস্তারিত সবকিছু ব্যাখ্যা করব। পরবর্তী ক্লাসগুলোতে আমি এত কিছু ব্যাখ্যা করব না। তো প্রথম ক্লাসটা অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে করবা, যাতে পরবর্তী ক্লাসগুলো আমি একটু শর্টভাবে বলবো বা শর্ট করে করাবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো ভাইয়া, আমাদের এই এসএফডি বিএমডি অঙ্কন করার ক্ষেত্রে কি করতে হবে দেখো, আমাদের আগে এখানে দেখে নিতে হবে কি কি লোড আছে, সেগুলো আগে তোমরা একবার খেয়াল করবা। ঠিক আছে, এখানে দেখো আমাদের পয়েন্ট লোড আছে, সমবায় বিস্তৃত লোড আছে, রিয়াকশন ফোর্স আছে এই এতে এবং বিতে, এগুলোই হচ্ছে আমাদের কি লোড। তাহলে এখন আমাদের এই এসএফডি বিএমডি অঙ্কন করার ক্ষেত্রে কি করতে হবে, তোমরা খাতার এক সাইডে আগে এরকম করে একটা ছক বানিয়ে নিবা। ঠিক আছে, কিভাবে বানাবা দেখো, তোমরা রিয়াকশন ফোর্স বরাবর এভাবে একটা স্কেল ধরে লাইন টেনে নিবা। ঠিক আছে, আগে এই বিমটাকে খাতায় অঙ্কন করবা, লোডগুলো সহ অঙ্কন করে এভাবে এই বরাবর একটা দাগ টানবা। আবার পয়েন্ট লোড যে জায়গায় আছে সেই পয়েন্ট লোড দিয়ে আবার দাগ টানবা। ঠিক আছে, এরপর সমবায় বিস্তৃত লোড যেখানে শুরু হবে সেখানে একটা দাগ টানবা, যেখানে শেষ হবে সেখানে একটা দাগ টানবা। ঠিক আছে, এরপর আবার বি রিয়াকশন বা যে আবার আরো যদি অন্য অন্য রিয়াকশন থাকে সেই রিয়াকশন বলগুলোতেও একটা করে দাগ টানবা এবং পয়েন্ট লোডে একটা করে টানবা। ঠিক আছে, তাহলে পয়েন্ট লোডে টানবা, রিয়াকশন ফোর্সে টানবা, সমভাবে বিস্তৃত লোডের শুরুতে এবং শেষে টানবা, এবং তোমার হচ্ছে পয়েন্ট লোড এখানে তো টানবা, আবার রিয়াকশন ফোর্সে টানবা। ঠিক আছে, এভাবে টেনে নিবা। এরপর আমাদের এই ম্যাথ সমাধান করার ক্ষেত্রে সর্বপ্রথম কি করতে হবে ভাই দেখো, তো এখানে আমরা সবগুলো বলের ভ্যালুই কিন্তু এখানে দেখো দেওয়া আছে। আমরা জাস্ট জানি না কি কি। দেখো আমাদের এই এ বিন্দুর যে রিয়াকশন আর বি আছে, এই আর বির ভ্যালু জানি না, এবং এই পাশে হচ্ছে আমাদের বি বিন্দুর যে রিয়াকশন, সরি এটা আর এ, হ্যাঁ, আর এটা হচ্ছে আর বি। এই আর বির এই দুইটার ভ্যালু আমরা জানি না, তো আমাদের এই দুইটার ভ্যালু আগে বের করতে হবে, তারপরে আমাদের এসএফডি এবং বিএমডি অঙ্কন করতে হবে। তো আমি তোমাদের যে নিয়মে এই আর এ এবং আর বি বের করা শিখাবো, তোমরা মাস্ট ওই নিয়মেই করবা, তাহলে তোমাদের কখনোই ভুল হবে না। ঠিক আছে, অর্থাৎ তোমাদের এই আর এ এবং আর বির মান কখনোই ভুল হবে না। তোমাদের বইয়ে যে নিয়মে দেওয়া আছে, একবার মোমেন্ট নিয়ে মান বের করছে একটার, আর পরবর্তীতে ভার্টিক্যাল ফোর্স ধরে বের করছে আরেকটা। ঠিক আছে, তোমরা যদি ওই নিয়মে করো তাহলে কিন্তু তোমাদের ম্যাথ ভুল হবে। ঠিক আছে, মানে সম্ভাবনা থাকবে আর কি। তো আমি তোমাদের যে নিয়মে শিখাবো তোমরা সেই নিয়মে শিখবা। তো প্রথমে আমরা কি করবো ভাই দেখো, প্রথমে আমরা এই এ বিন্দুতে মোমেন্ট নিব, অর্থাৎ যে দুইটা বল আমাদের, যে দুইটা রিয়াকশন ফোর্স আমাদের জানা নাই, সেই দুইটা রিয়াকশন ফোর্স বের করার জন্য একবার আমরা এ তে মোমেন্ট নিব আর একবার বি তে মোমেন্ট নিব। ঠিক আছে, তাহলে আসো আমরা মোমেন্ট নিয়ে বের করি। আর আমরা মোমেন্ট ইজ ইকুয়াল টু কি জানি, মোমেন্ট ইজ ইকুয়াল টু আমরা কিন্তু জানি বল গুণন মোমেন্ট এম ইজ ইকুয়াল টু বল এফ গুণন লম্ব দূরত্ব এল। ঠিক আছে, অর্থাৎ কোনো একটা বিন্দু থেকে কোনো একটা দূরত্বে যদি বল প্রয়োগ করা হয় এফ বল, তাহলে এই বিন্দু থেকে এই বল পর্যন্ত দূরত্ব এল। ঠিক আছে, এবং যে বলটা প্রয়োগ করা হচ্ছে সেই বলের গুণফলই হচ্ছে আমাদের মোমেন্ট। ঠিক আছে, তো আমরা কি করব, এই বিন্দুতে মোমেন্ট নিব, তাহলে এই বিন্দুর সাপেক্ষে সবগুলো বলের মোমেন্ট বের করে ফেলবো। ঠিক আছে, বের করে বীজগাণিতিকভাবে যোগ করব। তাহলে এখানে তোমরা কি লিখবা, যেহেতু আমাদের বিমটা কি অবস্থা আছে ভাই, বিমটা সাম্য অবস্থা আছে, তাহলে সাম্য অবস্থার শর্ত অনুযায়ী মোমেন্ট তোমার হচ্ছে কোনো বিন্দুর মোমেন্ট কি হবে, মোমেন্টের বীজগাণিতিক যোগফল কি হবে, শূন্য হবে। তাহলে আমাদের এই এ বিন্দুর সাপেক্ষে সবগুলো মোমেন্টের বীজগাণিতিক যোগফল অর্থাৎ সামেশন অফ মোমেন্ট এ হবে, সামেশন অফ মোমেন্ট এ হবে হলো 0, এবং আমাদের মোমেন্ট এদিকে কি, এদিকে পজিটিভ, তোমরা এভাবে চিহ্ন দিয়ে নিবা। এরপরে যতগুলো বল আছে সবগুলোর মোমেন্ট বের করে ফেলবা। তাহলে দেখো তো প্রথমে আমাদের কি বল আছে ভাই, এখানে দেখো তো প্রথমে আমাদের এই 500 কেজি বলটা আছে। ঠিক আছে, আমরা কিন্তু এখানে এই যে এ বিন্দুর রিয়াকশন ফোর্স এই বল কিন্তু মোমেন্টের মধ্যে ধরবো না, কারণ কি এই বলটাকে একদম এই পয়েন্টেই কাজ করতেছে, তাহলে এই পয়েন্ট থেকে বলের দূরত্ব কত, শূন্য, তাহলে শূন্য দিয়ে যদি তুমি বলকে গুণ করো তাহলে কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। এই জন্য এই বলের মোমেন্ট এখানে নেওয়া হয় না। এরপরে তাহলে দেখো আমরা 500 কেজি বলের মোমেন্ট বের করবো কিভাবে, এই পয়েন্ট লোডের পরিমাণ গুণন হচ্ছে এই যে বিন্দুর সাপেক্ষে নির্ণয় করতেছি মোমেন্ট, সেই বিন্দু থেকে ওই বল পর্যন্ত দূরত্ব। তাহলে দেখো তো ভাই কতটুক, 5 মিটার, তাহলে এর সঙ্গে আমরা কি করব, 5 গুণ করে দেব। ঠিক আছে, এরপরে ভাই দেখো তো এটা কি ধনাত্মক মোমেন্ট নাকি ঋণাত্মক মোমেন্ট, বোঝার চেষ্টা করো তো একটু। এখানে দেখো আমরা ধরলাম হচ্ছে এ বিন্দুটার সাপেক্ষে যদি এখানে 500 কেজি বল প্রয়োগ করি, তাহলে এটা এইদিকে ঘড়ির কাঁটার দিকে ঘোরাবে, তাহলে এটা হচ্ছে আমাদের ধনাত্মক মোমেন্ট বা পজিটিভ মোমেন্ট, যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘোরাবে। এরপর সেম ভাবে দেখো তো আমাদের এখানে কি আছে, সমভাবে বিস্তৃত একটা লোড আছে। তো ভাইয়া সমভাবে বিস্তৃত লোডের ক্ষেত্রে আমাদের একটা জিনিস এখানে কাজ করতে হবে। দেখো আমাদের সমভাবে বিস্তৃত মানে কি, আমাদের এখানে কি দেওয়া আছে দেখো, 100 কেজি পার মিটার, অর্থাৎ প্রতি মিটারে 100 কেজি করে বল প্রয়োগ হচ্ছে। তাহলে এখানে টোটাল বল কতটুকু হবে সেটা আমাদের বের করতে হবে। সেটা আমরা কিভাবে করব দেখো,
প্রতি মিটারে প্রয়োগ হচ্ছে কতটুকু 100 কেজি, এবং তাহলে 5 মিটার জায়গা জুড়ে এটা কি করতেছে বিস্তৃত আছে, তাহলে টোটাল 5 মিটারের উপরে কত কেজি লোড করতেছে দেখো তো। তাহলে 1 মিটারের পরে হচ্ছে 100 কেজি, এর সঙ্গে আমরা যদি 5 গুণ করে দিই তাহলে কি পাবো 500 কেজি, তাই না? 500 কেজি পাবো কিন্তু। তাহলে টোটাল এখানে সমভাবে বিস্তৃত লোডের পরিমাণ হচ্ছে 500 কেজি হবে। আর এই সমভাবে বিস্তৃত লোডটা দেখো তো, পয়েন্ট লোড যেরকম একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করতেছে, তুমি কি এখানে বুঝতে পারতেছো যে কোন জায়গা দিয়ে এই লোডটা ক্রিয়া করতেছে? আমাদের কি করতে হবে, একটা দূরত্ব বার করতে হবে অবশ্যই এই পয়েন্ট থেকে। এখন তুমি দূরত্বটা কই ধরবা, এখানে ধরবা, এখানে ধরবা, না এই মাঝখানে ধরবা? তো তোমরা সমভাবে বিস্তৃত লোডের ক্ষেত্রে সব সময় মনে রাখবা, সমভাবে বিস্তৃত লোড সব সময় এর মাঝখান দিয়ে অর্থাৎ ভরকেন্দ্র দিয়ে ক্রিয়া করে। ঠিক আছে, ভরকেন্দ্র সম্পর্কে আশা করি তোমরা ধারণা রাখো। তো আমাদের কি করবে, সব সময় এই সমভাবে বিস্তৃত লোডের কেন্দ্র বা ভরকেন্দ্র দিয়ে ক্রিয়া করবে। ঠিক আছে, তাহলে দেখো তো এই সমভাবে বিস্তৃত লোডের কেন্দ্র কোনটা? টোটাল হচ্ছে 5 মিটার জুড়ে বিস্তৃত, তাহলে এর কেন্দ্র কোথায় হবে? অবশ্যই আড়াই মিটারে যে এর কেন্দ্র পাওয়া যাবে, আড়াই মিটারে যে কিন্তু এর কেন্দ্রটা পাওয়া যাবে। তাহলে টোটাল যে 500 কেজি লোড আমরা বার করলাম সমভাবে বিস্তৃত লোডের, এই টোটাল 500 কেজি বল এই আমাদের ভরকেন্দ্র দিয়ে ক্রিয়া করবে। ঠিক আছে, তো আশা করতেছি বুঝতে পারছো। এখন আসলে তাহলে আমাদের এই সমভাবে বিস্তৃত লোডের মোমেন্ট বের করে ফেলি। তাহলে এটার মোমেন্ট কি হবে দেখো তো, পজিটিভ হবে না নেগেটিভ হবে? এটাও কিন্তু নিচের দিকে ক্রিয়া করতেছে, তাহলে এটাও ঘড়ির কাঁটার দিকে ঘোরাবে, তাহলে এটাও পজিটিভ হবে। তাহলে পজিটিভ আমাদের এখানে কত 500, যেহেতু টোটাল লোড আমাদের কত 500, 1 মিটারে হয় 100, 5 মিটারে হবে 500। তাহলে এটা আমি ডাইরেক্ট 500 লিখলাম, সেজন্য এর সঙ্গে আমাদের গুণ হবে লম্ব দূরত্ব। এখন লম্ব দূরত্ব বের করার ক্ষেত্রে তোমাদের এখানে একটু বিষয়টা বুঝতে হবে। দেখো লম্ব দূরত্ব কই থেকে হবে? আমাদের অবশ্যই যে বিন্দুর সাপেক্ষে মোমেন্ট বের করব সেই বিন্দু থেকে ওই সমভাবে বিস্তৃত লোডের কেন্দ্র পর্যন্ত দূরত্ব হবে। তাহলে এখানে দেখো তো আমাদের বার করতেছে কিসের সাপেক্ষে? এর সাপেক্ষে। তাহলে এ থেকে আমাদের কি করতে হবে? এই কেন্দ্র পর্যন্ত দূরত্বে যেতে হবে। তাহলে এ থেকে এই পর্যন্ত 5, তারপর এখান থেকে আবার এখান পর্যন্ত 3, এখান থেকে এখান পর্যন্ত কত? ভরকেন্দ্র যেহেতু মাঝখানে, তাহলে 5 এর অর্ধেক আড়াই। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল হবে কত 10.5 মিটার দূরে এই সমভাবে বিস্তৃত লোডটা ক্রিয়া করতেছে। ঠিক আছে, তাহলে 10.5। তাহলে দেখো আমরা কিন্তু এই বলারও আমাদের মোমেন্ট পেয়ে গেলাম। এখন আমাদের দেখো তো এখানে কি আছে ভাইয়া, এরপরে আছে হচ্ছে আমাদের এই বি বিন্দুর রিয়াকশন ফোর্সটা। তাহলে বি বিন্দুর রিয়াকশন ফোর্স কোন দিকে মোমেন্ট দিচ্ছে সেটা একটু লক্ষ্য করো। দেখো আমাদের বলটা ক্রিয়া করতেছে নিচে থেকে উপরের দিকে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা নিচে থেকে উপরের দিকে বল দিই এই বিন্দুর সাপেক্ষে, তাহলে দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানোর চেষ্টা করতেছে, দেখছো এদিকে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে এটা ঋণাত্মক মোমেন্ট হবে। তাহলে এখানে মাইনাস দিলাম, এই জন্য মাইনাস দিয়ে বলের পরিমাণ কত আরবি পরিমাণ, এই আরবি আমাদের বের করতে হবে। এই ইয়ে থেকে দূরত্ব কত দূরে দেখো, এখান থেকে এই পর্যন্ত 8, 8, 5, 13, 13 আর 2 15 মিটার দূরে অবস্থান করতেছে। তাহলে এখানে তোমরা 15 দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, তাহলে আমরা আরবি বলের সাপেক্ষে যে মোমেন্ট হবে সেই মোমেন্টের পরিমাণ কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন দেখো আমাদের কি আছে ভাইয়া, এখন আমাদের সর্বশেষে 200 কেজি বল আছে এই আরবির এই পাশে। তাহলে এই 200 কেজি বল যে মোমেন্ট উৎপন্ন করবে সেটা আমাদের কি হবে দেখো তো, বরং ধনাত্মক নাকি ঋণাত্মক? এই বিন্দুর সাপেক্ষে এটা এইদিকে কাজ করতেছে, তাহলে নিচের দিকে কাজ করলে এটা এদিকে ঘোরাবে, তাহলে সেটা ঘড়ির কাঁটার দিকে ঘোরানোর চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে এখন আসো আমরা এই 200 কেজির মোমেন্ট এখানে যোগ করে দিই। দূরত্ব কত দেখো তো, 5, 3, 8, 12, 15, 15 আর 3, 18 মিটার দূরে অবস্থান করতেছে। ঠিক আছে, তাহলে এটা ইজ ইকুয়াল টু 0। এখন এই মোমেন্টের হিসাবটা তোমরা একটু ভালোভাবে দেখে নাও, ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে এবং খুব দ্রুত তোমরা এই মোমেন্টের হিসাবটা বের করতে পারবা। তো তোমাদের যাদের সাইন্টিফিক ক্যালকুলেটর আছে অর্থাৎ এফএক্স বা ইএক্স 991 যাদের আছে তারা কিন্তু এই পদ্ধতিতে বের করতে পারবা। আর যাদের সাইন্টিফিক না তারা তোমরা কি করবা, তোমরা হচ্ছে এই আরবি ইন্টু যে আমাদের আরবি ইন্টু যে 15 আছে এটা কি করবা, সমান্তরালের এই পাশে পার করে দিবা, পার করে দিয়ে এই 15কে আবার এই পাশে পার করে ভাগ করে দিবা। সেটা আমি পরে তোমাদের দেখাচ্ছি, আগে দেখি তোমাদের দেখাই এই ক্যালকুলেটরের সাহায্যে তোমরা খুব সহজে কিভাবে সমাধান করবা। তাহলে প্রথমে কি করবা, যে বলগুলো আছে যেভাবে আছে সেভাবে উঠাবা ক্যালকুলেটর। এখানে 500 গুণন 5 প্লাস 500 গুণন 10.5 ব্র্যাকেট ক্লোজ মাইনাস। এখন দেখো এখানে কি আছে আরবি, আমাদের তো এখানে আরবি নামে কোনো বাটন নেই, তাই না? তাহলে এখানে কি করবো, এই আরবিটাকে আমরা এক্স ধরে নিব। তাহলে এক্স আমরা এখানে কিভাবে উঠাবো, দেখো তোমরা ক্যালকুলেটরে এই আলফা বাটনে ক্লিক করবা, করে এই যে ব্র্যাকেট ক্লোজ যে বাটনটা আছে এই বাটনে একটা ক্লিক করবা, তাহলে দেখো এক্স চলে আসছে। এখন এক্স এর সঙ্গে আমাদের কি গুণ আছে, অর্থাৎ আরবির সঙ্গে গুণ আছে 15, তাহলে এর সঙ্গে 15 গুণ করে ব্র্যাকেট ক্লোজ করে দিব। এরপরে প্লাস আছে কত ভাই দেখো তো 200 গুণন 18। ঠিক আছে, তাহলে আমাদের ব্র্যাকেট ক্লোজ। এরপরে দেখো এখানে কি আছে, সমান আছে। এখন আমাদের এখানে কি নিয়ে আসতে হবে, সমান নিয়ে আসতে হবে। তাহলে সমান নিয়ে আসার জন্য তোমরা কি করবা, এই আলফাতে আবার প্রেস করবা, করে এই ক্যাল দেখো সি ক্যাল যে বাটনটা আছে এই বাটনে ক্লিক করে দিবা। ঠিক আছে, তাহলে দেখো সমান জন্য চলে আসবে। এবার সমান কত 0।
এখন এই পুরো সমীকরণটাকে সমাধান করার জন্য তোমাদের কি করতে হবে দেখো, এই শিফট প্রেস করতে হবে, শিফট প্রেস করে আবার এই যে এই ক্যাল নামে যে বাটনটা আছে সেই ক্যাল বাটনে অর্থাৎ ক্যালকুলেশন বাটনে চাপ দিতে হবে, ঠিক আছে। তাহলে এটা চাপ দিবা, তাহলে এখানে দেখবে লেখা আসবে সলভ ফর এক্স। এটা কিন্তু তোমাদের ভ্যালু না, ঠিক আছে, এটা কিন্তু না, এটা আবার জেনে লিখো না। এই সলভ ফর এক্স আসার পর তোমরা কি করবা, এই যে আবার সমান চিহ্নে বা সমান যে আমাদের বাটনটা আছে সমান বাটনে প্রেস করে দিবা। তাহলে দেখো 756.67 যে মানটা আসছে এটাই হচ্ছে আমাদের আরবির এর ভ্যালু, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, আর বি ইজ ইকুয়াল টু ডাইরেক্ট লিখে দিব 756.66 কেজি, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু আরবির ভ্যালু পেয়ে গেলাম। এখন তোমাদের বইয়ে দেখবা এখানে ভার্টিক্যাল ফোর্স হিসাব করে এই আরবির ভ্যালুটা সেখান থেকে বাদ দিয়ে দিছে, বাদ দিয়ে এই আর এ এর ভ্যালু বার করছে। তোমরা এইভাবে করবা না, এইভাবে করলে তোমাদের ম্যাথ ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। তোমরা কি করবা, আবার তোমরা কি করবা, এই বি বিন্দুতে মোমেন্ট নিবা, ঠিক আছে। সামেশন অফ মোমেন্ট বি ইজ ইকুয়াল টু 0, এইদিকে আমাদের পজিটিভ। তাহলে দেখো তো ভাই এখন আমরা বি বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিচ্ছি, তাহলে বি বিন্দু হতে সবগুলো বলের মোমেন্টের বীজগণিতিক যোগফল বের করব। তাহলে দেখো তো বি বিন্দু হতে 200 মিটার 3 মিটার দূরে, সরি 200 কেজি 3 মিটার দূরে, তাহলে 200 কেজি বলের মোমেন্ট কি হবে, অবশ্যই ধনাত্মক হবে, কারণ কি বি বিন্দুর সাপেক্ষে 200 কেজি এখানে প্রয়োগ হচ্ছে, তাহলে এটা কি ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের 200 ইন্টু 3। এরপরে দেখো তো আমাদের প্লাস আগে না দেই, দেখো এখানে আমাদের সমভাবে বিস্তৃত যে লোডটা আছে এটা কি করতেছে, এটা আমাদের কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাচ্ছে বি এর সাপেক্ষে। দেখো এটা কিন্তু এখানে যদি প্রয়োগ করি তাহলে এটা এই যে ঘড়ির কাঁটার এই দিক বিপরীত দিকে ঘোরাচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের ঋণাত্মক মোমেন্ট দিবে এখানে এই সমভাবে বিস্তৃত লোডটা বি এর সাপেক্ষে। সেই জন্য আমাদের এখানে কি দিতে হবে, মাইনাস দিতে হবে, এবং সমভাবে বিস্তৃত লোডের কেন্দ্র পর্যন্ত কি করতে হবে, দূরত্ব দিয়ে সমভাবে বিস্তৃত লোডটাকে গুণ করে দিতে হবে। তাহলে সমভাবে বিস্তৃত লোডের পরিমাণ কত, 500। কিভাবে, প্রতি মিটারে কাজ করে 100 কেজি, তাহলে 5 মিটারে কাজ করবে 500 কেজি। অর্থাৎ এখানে যে বলটা দেওয়া থাকবে সেই বল দিয়ে তোমরা যতটুক এরিয়া জুড়ে এই বা জায়গা জুড়ে এই সমভাবে বিস্তৃত লোডটা কাজ করতেছে সেই দৈর্ঘ্য দিয়ে গুণ করে দিবা, ঠিক আছে। তাহলে 500 ইন্টু 5। এরপরে আবার দেখো তো এখানে আমাদের কি আছে, সরি 500 ইন্টু 5 হবে না, কিন্তু 5 না সরি ভুল হয়েছে, 500 ইন্টু 5 হবে না, তোমাদের 500 ইন্টু কি করতে হবে, 500 ইন্টু আমাদের বি থেকে এই বল পর্যন্ত দূরত্ব, তাহলে এখানে 2 এবং এখানে হচ্ছে কত, এই মাঝখান পর্যন্ত দূরত্ব কত, এখান থেকে এই পর্যন্ত আড়াই, অর্থাৎ তাহলে 2 আর আড়াই মিলে 4.5, ঠিক আছে। তোমরা কিন্তু এগুলো একটু সাবধানে দিবা, 4.5, ঠিক আছে। এরপরে দেখো তো সমভাবে বিস্তৃত লোডের পরে কোন লোড আছে, 500 কেজি লোডটা আছে, ঠিক আছে। তাহলে 500 কেজি লোডের মোমেন্ট আমরা বের করে ফেলি, যেহেতু এটা পয়েন্ট লোড এবং এটা কি করতেছে, ঋণাত্মক মোমেন্ট দিচ্ছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাচ্ছে, তাহলে মাইনাস 500 গুণন বি থেকে 500 পর্যন্ত দূরত্ব, তাহলে বি থেকে 500 পর্যন্ত দূরত্ব কত, 2 5 7 7 3 10, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এরপর আমাদের সর্বশেষ কি আছে, আর এ। তাহলে দেখো তো আর এ কি করতেছে, এখানে ধনাত্মক মোমেন্ট দিচ্ছে না, আর এ কিন্তু নিচে থেকে উপরের দিকে ক্রিয়া করতেছে, ঠিক আছে। তাহলে আমাদের রিঅ্যাকশন ফোর্সটা কি করতেছে, ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছে, ঠিক আছে। তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘোরালে কি হয়, ধনাত্মক হয়। তাহলে আর এ ইন্টু আমাদের বি থেকে দূরত্ব কত, 2 5 10 15, ঠিক আছে। তাহলে 15 দিয়ে গুণ করে দিই ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন আমরা সেম আগের মতো এটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে তোমরা এটা পাবা হলো 443.33। এটা আমি তোমাদের ডাইরেক্ট একদম লিখে দিলাম, তোমরা এটা ক্যালকুলেশন করে নিও। 43.33, অর্থাৎ আমি যেভাবে দেখালাম সেভাবে ক্যালকুলেশন করতে পারো, অথবা আমি একটা তোমাদের এখন যদি এই ক্যালকুলেটর না থাকে সেটা কিভাবে করবে সেটা একটু দেখাই দিই। তোমরা কি করবা দেখো, এখান থেকে সবগুলো এই যে দেখো আমি উপরটাই দেখাই তাহলে বুঝতে পারবা, এই আর বি ইন্টু 15 কি করবা, সমান চিহ্নের এই পাশে পার করে দিবা, তাহলে এটা কি আসলে নেগেটিভ, এই পাশে গেলে কি হবে, পজিটিভ, আর বি ইন্টু 15। এরপর এই পাশে যতগুলো মান আছে, অর্থাৎ এই যে 500 ইন্টু 5, 500 ইন্টু 10.5, এরপরে 200 ইন্টু 18, সবগুলো কি করবা, গুণ করে যোগ করবা। যোগ করে যে ভ্যালুটা পাবা সেই ভ্যালুকে আবার এই 15 কি করবা, তোর এই পাশে একটা ভ্যালু পাইলা, ঠিক আছে। তাহলে আর বি ইজ ইকুয়াল টু তখন কি করবা, ওই ভ্যালুকে এই 15 দিয়ে ভাগ করবা, অর্থাৎ তোমাদের কয়েকটা লাইন জাস্ট এখানে বাড়াতে হবে, ঠিক আছে। তো তোমরা তাদের এই ক্যালকুলেটর নেই তারা ওইভাবে সমাধানটা করে নিও। তো এখন চলো আমরা কি করব, এসএফডি অঙ্কন করব। আমরা কিন্তু আর এ এবং আর বি পেয়ে গেলাম। এখন তোমাদের আমি বললাম যে আমি তোমাদের যে পদ্ধতিতে শিখালাম এই পদ্ধতিতে করলে তোমাদের কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। সেটা কিভাবে আসো দেখাই। তোমরা কি করবা, এই আর এ এবং আর বির ভ্যালু যোগ করে ফেলবা, 56.66 প্লাস 43.33, ঠিক আছে। যোগ করে কত পাচ্ছ দেখো তো, ধরলাম একদম 1200 আসতেছে, ঠিক আছে।
তাহলে 1200 পাইলাম। এখন উপরে সবগুলো বল যোগ করবা, ঠিক আছে? এই দুইটা রিঅ্যাকশন বাদ দিয়ে বাকি যতগুলো বল আছে সবগুলো যোগ করবা। তাহলে 500 প্লাস এখানেও কিন্তু 500, ঠিক আছে? এটা কিন্তু আমাদের 100 মিটার 100 কেজি প্রতি মিটারে, তাহলে 5 মিটারে 500, আবার এখানে আছে 200। দেখো আমরা এই দুইটা যোগ করে পাইছি 1200, আবার সবগুলো যোগ করেও পাইছি 1200, এই দুইটা বাদ দিয়ে, ঠিক আছে? তাহলে যখন তুমি দেখবা এই দুইটা বলের যোগফল রিঅ্যাকশন বলের যোগফল সবগুলো বলের সমষ্টির সমান হবে, তখন তুমি বুঝবা তোমার রিঅ্যাকশন ফোর্স বের করা ঠিক আছে। আর তুমি যদি ভার্টিক্যাল পদ্ধতিতে বের করতে যাও, অর্থাৎ সামেশন সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণ দিয়ে যদি বের করতে চাও, বা ভার্টিক্যাল ফোর্স দিয়ে বের করতে চাও, তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেভাবে যদি করতে চাও, তাহলে কিন্তু তোমাদের এখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। সেটা কিভাবে হয় সেটা আমি তোমাদের এখন বলবো না, ওটা তোমাদের বোঝার দরকার নেই। আমি জাস্ট যেটা বললাম সেটা তোমরা বুঝে রাখো, ঠিক আছে? তাহলে এখন আসলে আমরা এসএফডি ড্র করব। তাহলে এসএফডি ড্র করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে একটা রেফারেন্স লাইন নিতে হবে। তাহলে আমরা প্রথমেই তো এই দাগগুলো টেনে নিছি, টেনে নেওয়ার পর একটা রেফারেন্স লাইন নিব 0 0, ঠিক আছে? 0 0 সাপেক্ষে কি নিব? রেফারেন্স লাইন নিব। তাহলে আমরা কি জানতাম? পয়েন্ট লোড এবং রিঅ্যাকশন ফোর্সের কি একটা পয়েন্ট লোড না? পয়েন্ট লোড কিন্তু। তাহলে পয়েন্ট লোড যদি থাকে বিমের উপর, তাহলে আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম উলম্ব সরলরেখা দ্বারা ড্র করতে হয়। তাহলে দেখো তো আমাদের আর এই রিঅ্যাকশন ফোর্স কত? 443.33 কেজি, ঠিক আছে? তাহলে এখানে আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম কি হবে? যেহেতু এই বলটা উপরের দিকে কাজ করতেছে, তাহলে কি উপরের দিকে কি হয়? উপরের দিকে পজিটিভ হয়। তাহলে আমাদের শিয়ার ফোর্স এখানে কি হবে? এখানে আমাদের এই জায়গার শিয়ার ফোর্সের যে পয়েন্টটা হবে সেটা হবে আমাদের ধনাত্মক, অর্থাৎ উপরে রেফারেন্স লাইনের উপরে হবে, ঠিক আছে? তাহলে কতটুকু উপরে? 443.33 কেজি উপরে। তাহলে আমরা ধরলাম এই পয়েন্টটা এখানে, ঠিক আছে? এটা তোমরা সুবিধা মতো ধরে নিতে পারো, 443.33, ঠিক আছে? এটা কেজি লিখে নিয়ে যায়, জায়গা নেই যদিও, সেজন্য আমি লিখলাম না। এরপর কি করবা? এই পয়েন্ট নিলা। এখন দেখো তো বিমের উপর এই লোড থেকে এই লোড পর্যন্ত মাঝখানে আর কোনো লোড আছে? আর কোনো লোড নেই। তাহলে আমরা কি জানতাম ভাইয়া? বৈশিষ্ট্য থেকে বিমের উপর লোড শূন্য অবস্থাকে শিয়ার ফোর্সে আনুভূমিক সরলরেখা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তুমি যতদূর পর্যন্ত লোড নেই ততদূর পর্যন্ত কি করবা? আনুভূমিক সরলরেখা টেনে দিবা। তাহলে আমরা টেনে দিলাম, এই পর্যন্ত লোড নেই। এখন দেখো এখানে এসে আবার একটা পয়েন্ট লোড আছে, কিন্তু এই পয়েন্ট লোডটা কি আছে দেখো তো ভাইয়া? এই পয়েন্ট লোডটা হচ্ছে কোন দিকে? নিচের দিকে আছে। তাহলে আমাদের এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা হচ্ছে 443.33। এখান থেকে আবার আমাদের 500 কেজি নিচের দিকে যেতে হবে। তাহলে তুমি কি করবা? 443.33 উঠাবা, উঠায় 500 এখান থেকে বিয়োগ করে দিবা। তাহলে পাবা হলো দেখো 56.67। তাহলে 56.67 তুমি নিচে চলে যাও। ধরলাম এই পয়েন্টটা হচ্ছে এখানে। তাহলে এখানে কি পয়েন্ট লোড? তাহলে উলম্ব সরলরেখা দিয়ে আমাদের এই দুইটা পয়েন্টকে সংযুক্ত করতে হবে। তাহলে উলম্ব সরলরেখা দ্বারা, আচ্ছা আমি একটু অন্য কালার দিয়ে অঙ্কন করি, ঠিক আছে? এই উলম্ব সরলরেখা দ্বারা আমরা সংযোগ করে দিলাম। এরপর কি করতে হবে দেখো তো? এরপর এই পয়েন্ট থেকে, অর্থাৎ এই লোড থেকে সমভাবে বিস্তৃত লোড পর্যন্ত কি কোনো আমাদের বল আছে বিমের উপর? বল নেই। তাহলে এটাও আমাদের কি করতে হবে? আনুভূমিক সরলরেখা দ্বারা যুক্ত করে দিতে হবে। তাহলে আমরা আনুভূমিক সরলরেখা দ্বারা যুক্ত করে দিলাম, ঠিক আছে? এরপর আমাদের দেখো তো এই পয়েন্টে আসলাম। এই পয়েন্টের ভ্যালু কত ভাইয়া? আমি একটা কলম দিয়ে লিখি, 56.67, অর্থাৎ এই পয়েন্টও যায় এই পয়েন্টও তাই, তাই তো? তাহলে এখানে আমরা আসলাম কত? -56.67। এরপর এখানে যে পয়েন্ট সমভাবে বিস্তৃত যে লোডটা আছে সেটা কি? সেটাও নিচের দিকে ক্রিয়া করতেছে। তাহলে এটাও কি? এটাও নেগেটিভ। তাহলে এটা আমাদের কি করতে হবে? এই পয়েন্টের যে শেয়ার ফোর্সের পরিমাণ সেখান থেকে আমাদের এটা কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে, যেহেতু ওটা নিচের দিকে ক্রিয়া করতেছে। তাহলে এখানে আমাদের ছিল 56.67, এটা থেকে বিয়োগ করে দিতে হবে কতটুক? এই 100 কতটুক এলাকা জুড়ে কাজ করতেছে? 5 মিটার, তার মানে 500 কেজি বল বিয়োগ করে দিতে হবে। তাহলে টোটাল আসবে কত দেখো? 556.67, ঠিক আছে? তাহলে এখন আমাদের কি করতে হবে? আমরা ধরলাম এই পয়েন্টটা হচ্ছে এই জায়গায়। তাহলে ভাই আমরা কি জানি দেখো? বিমের উপর সমভাবে বিস্তৃত লোড থাকলে শিয়ার ফোর্স ডায়াগ্রাম হেলানো সরলরেখা দ্বারা হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখো এই যে হেলানো সরলরেখা দ্বারা শিয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করে ফেললাম, ঠিক আছে? এরপর আমাদের দেখো তো এই শিয়ার ফোর্স ডায়াগ্রামের এই অংশ থেকে, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই যে রিঅ্যাকশন পয়েন্ট বি পর্যন্ত কোনো লোড আছে? কোনো লোড নেই। তাহলে এটা আমরা কি করব? এটা আমরা আনুভূমিক সরলরেখা দ্বারা যুক্ত করে দেব, ঠিক আছে? এরপর দেখো তো আমাদের এই বিমের, আচ্ছা তোমার হচ্ছে বি বিন্দুতে রিঅ্যাকশন ফোর্সের পরিমাণ কত পাইছিলাম ভাইয়া? 756.67, ঠিক আছে? তাহলে এখন আমরা কি করব? এই বিমের রিঅ্যাকশন ফোর্স কোন দিকে? উপরের দিকে। তাহলে এটা আমাদের পজিটিভ। তাহলে এই বিমের রিঅ্যাকশন ফোর্স একটা পয়েন্ট লোডের ফলে কি হয়? শিয়ার ফোর্স ডায়াগ্রাম উলম্ব সরলরেখা দ্বারা অঙ্কন করতে হয়। তাহলে আমরা এর সঙ্গে এখন কি করব? এই রিঅ্যাকশন ফোর্সটা যোগ করে দিব, যেহেতু রিঅ্যাকশন ফোর্সটা উপরের দিকে, ঠিক আছে? তাহলে এই পয়েন্টের ভ্যালু কত ভাইয়া? এই পয়েন্টের ভ্যালু হচ্ছে
কত আছে আমাদের অ্যান্সারটা দেখি একটু, 556.67, ঠিক আছে। তাহলে 556.67, ঠিক আছে। তাহলে 556.67 সাথে আমরা কি করবো ভাইয়া, এই 756.67 যোগ করে দেব, 756.67 বা 667 যেটাই বলো না কেন, হ্যাঁ কি, তাহলে যোগ করলে তোমরা পাবো দেখো 200। তাহলে আমরা ধরলাম 200 পয়েন্টটা হচ্ছে এই যে এইরকম একটা জায়গায়, ঠিক আছে। তাহলে আমাদের রিয়াকশন ফোর্স একটা পয়েন্ট লোড, এই জন্য আমরা এটা উলম্ব সরলরেখা দ্বারা যুক্ত করে দিব। এরপরে দেখো তো এই রিয়াকশন ফোর্স থেকে 200 কেজি পর্যন্ত কোনো লোড আছে বিমের উপর, কোনো লোড নেই। তাহলে আমাদের এটাকে কি করতে হবে, আনুভূমিক সরলরেখা দ্বারা যুক্ত করে দিতে হবে, ঠিক আছে। তাহলে দেখো যুক্ত করে দিলাম, আমরা এখানে আসলাম, এটা কত, এটা হচ্ছে 200 কেজি শিয়ার ফোর্সের একটা পয়েন্ট, ঠিক আছে। এরপর দেখো তো আমাদের এখানে 200 কেজি আছে একদম একদম লাস্ট পয়েন্টে। তাহলে এই 200 কেজি কোন দিকে ক্রিয়া করতেছে ভাইয়া, নিচের দিকে ক্রিয়া করতেছে। তাহলে নিচের দিকে ক্রিয়া করলে কি হয়, মাইনাস হয়। তাহলে এই 200 থেকে 200 মাইনাস করে দাও, তাহলে দেখো জিরোতে মিলে গেল। হ্যাঁ, আমাদের শেয়ার ফোর্স তার মানে ঠিক আছে, শেয়ার ফোর্স ডায়াগ্রাম ঠিক আছে, তার মানে আমাদের একদম জিরো জিরোতে মিলে গেল। তার মানে আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করা একদম ঠিক আছে, কোনো ভুল নেই। যদি না মিলতো তাহলে তোমাদের এখানে কোনো ক্যালকুলেশনে ভুল হইতো, এটা তোমাদের ধরে নেওয়া লাগতো, ঠিক আছে। অর্থাৎ আবার তোমাদের এখানে শেয়ার ফোর্স ডায়াগ্রামটা অঙ্কন করা লাগতো। তাহলে আমাদের দেখো এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো আশা করতেছি তোমরা শেয়ার ফোর্স ডায়াগ্রামটা বুঝতে পারছো। শেয়ার ফোর্স ডায়াগ্রামে দেখো উপরে অর্থাৎ রেফারেন্স লাইনের উপরে যে অংশগুলো আছে এগুলো কি পজিটিভ, এগুলো হচ্ছে নেগেটিভ। তো তোমরা এগুলো এভাবে চিহ্নিত করে দিবে, ঠিক আছে। আর এভাবে একটু ডিজাইন করে দিতে পারো, ঠিক আছে। তাহলে রেফারেন্স লাইনের উপরে যে অংশগুলো আছে সেগুলো পজিটিভ শেয়ার ফোর্স, এবং নিচের দিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার কি নেগেটিভ শেয়ার ফোর্স, ঠিক আছে। তো আশা করতেছি বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা কি করব ভাই, এখন আমরা বিএমডি অঙ্কন করব, আর তোমরা এখানে লিখে দিবা এটা হচ্ছে এস এফ ডি। এখন তাহলে আমরা কিসে যাব, বিএমডি তে। তো ভাইয়া বিএমডি আমি তোমাদের সব থেকে সহজ যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতিতে করাবো। সেটা হচ্ছে তোমাদের দেখো শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করার ফলে এখানে কিছু ক্ষেত্র তৈরি হয়েছে। দেখো এখানে চতুর্ভুজ তৈরি হয়েছে, এখানে তোমার সরি আয়তক্ষেত্র তৈরি হয়েছে, এখানে আয়তক্ষেত্র তৈরি হয়েছে, এখানে হচ্ছে তোমার ট্রাপিজিয়াম তৈরি হয়েছে, এখানে আয়তক্ষেত্র তৈরি হয়েছে, এখানে তোমার ত্রিভুজ তৈরি হতে পারে, ঠিক আছে। তো আমরা কি করব, এই শেয়ার ফোর্স ডায়াগ্রামের এই ক্ষেত্রফল অর্থাৎ বিভিন্ন যে ভুজগুলো আছে এই বহুভুজগুলোর ক্ষেত্রফল দিয়ে আমরা কি করব, বিএমডি অঙ্কন করব, ঠিক আছে। এটা সব থেকে সহজ পদ্ধতি। তো দেখো আমি তোমাদের বিএমডি অঙ্কন করার ক্ষেত্রে তোমাদের একটা জিনিস মনে করাই দেই। তোমাদের আমি কি বলছিলাম, রোলার অর্থাৎ সাধারণভাবে স্থাপিত বিমের কি হয়, দুই প্রান্তে বেন্ডিং মোমেন্ট অর্থাৎ বিএমডি এর ভ্যালু হয় কি ভাইয়া, দুই পাশে বিএমডি এর ভ্যালু হয় 0। এটা কিন্তু আমি তোমাদের হচ্ছে বিএমডি এর বৈশিষ্ট্যের মধ্যে বলছিলাম। আর ক্যান্টিলিভার বিমের কি হবে, ক্যান্টিলিভার বিমের মুক্ত প্রান্তে বিএমডি এর মান 0 হয়, ঠিক আছে। অর্থাৎ মুক্ত প্রান্ত কোনটা, এই পাশে হচ্ছে সাপোর্টের সঙ্গে ফিক্সড থাকে, তাহলে মুক্ত প্রান্ত এটা, তাহলে এই পাশে বিএমডি এর ভ্যালু 0 হয়। আর সাধারণভাবে স্থাপিত বিমের দুই পাশে সাপোর্টে বিএমডি এর ভ্যালু 0 হয়, ঠিক আছে। তাহলে অবশ্যই আমাদের কি হবে, এই এ সাপোর্টে বিএমডি এর ভ্যালু কি হবে, 0 হবে। অর্থাৎ তাহলে আমাদের বিএমডি 0 থেকে শুরু হবে, ঠিক আছে। তাহলে 0 থেকে শুরু হয়ে পরের যে সাপোর্টটা আছে এই সাপোর্টে আমাদের কি করতে হবে, একটা পয়েন্ট নিতে হবে। অর্থাৎ এখানে বিএমডি ভ্যালু এই সাপোর্ট এই সেকশনে বিএমডি এর ভ্যালু কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে এই সেকশনে আমাদের বিএমডি এর ভ্যালু কত সেটা আমরা বের করে ফেলি। তাহলে সেটা আমরা কিভাবে করব, সেটা করার জন্য তোমাদের এসএফডি এর যে ক্ষেত্রগুলো আছে এই ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দেখো তো এটা একটা আয়তক্ষেত্র না, তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, অবশ্যই ভূমি গুণন উচ্চতা। তাহলে উচ্চতা কত, 443.43 গুণন ভূমি কত, অর্থাৎ প্রস্থ বা দৈর্ঘ্য কত, 5 মিটার। তাহলে এখানে দেখো দুইটা গুণ করলে তুমি পাবা হলো 2216.65। তাহলে এই সেকশনে অর্থাৎ এই যে এই সেকশন বরাবর বিমের এই সেকশন বরাবর বেন্ডিং মোমেন্টের পরিমাণ হবে 2216.65। এখন ভাইয়া বেন্ডিং মোমেন্টের যে বৈশিষ্ট্য ছিল সেখানে আমরা কি জানতাম, বিমের উপর লোড শূন্য অবস্থাকে বিএমডি তে হেলানো সরলরেখা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে আমরা হেলানো সরলরেখা দিয়ে এই দুইটাকে যুক্ত করে দিব, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এখানে প্রথম সেকশনের বিএমডি অঙ্কন করা শেষ। এখন আমাদের এটা ভ্যালু লিখে দিব ভাইয়া, ভ্যালু কত দেখো 2216.65 কি এখন কি হবে, এখন হবে হচ্ছে কেজি মিটার। ওকে, তাহলে এগুলো তোমার এভাবে লিখে দিতে হবে। তারপর এখন দেখো আমাদের কি করতে হবে, পরের যে সেকশনটা আছে এখানে তোমার একটা জিনিস খেয়াল করো। দেখো আমাদের এসএফডি ধনাত্মক হলে বিএমডি উপরের দিকে যাবে, আর এসএফডি ঋণাত্মক হলে বিএমডি নিচের দিকে যাবে, ঠিক আছে। এই জিনিসটা একটু মাথায় রাখো।
দেখো এখানে আমাদের এসএফডি ধনাত্মক ছিল, সেজন্য বিএমডি উপরের দিকে গেছে। ঠিক আছে, এখন দেখো তো ভাইয়া, তাহলে আমাদের এই সেকশনের আমরা বিএমডি পেলাম এটা। এখন তাহলে আমাদের পরবর্তী যে সেকশনটা আছে, অর্থাৎ এই বরাবর, এই সেকশন বরাবর বিএমডি এর ভ্যালু কিভাবে বের করব? আমরা এই যে এই দুই সেকশনের মাঝামাঝি যে ক্ষেত্রটা আছে, এই ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করব। তাহলে এটা কত হবে ভাইয়া? দেখো তো, আমাদের এখানে হচ্ছে আমাদের 56 দশমিক, এখানে কিন্তু আমরা একটা জিনিস ভুল করছি, আমাদের এখানে কিন্তু এগুলো মাইনাস দিয়ে লেখা যাবে না। ঠিক আছে, এগুলো আমাদের জাস্ট মানটাই লিখতে হবে। মাইনাস দিয়ে কেন লিখবে না? কারণ এটা তো দেখা যাচ্ছে রেফারেন্স লাইনের নিচে, মানে এটা ঋণাত্মক মান, সেজন্য এখানে মাইনাস দেওয়ার দরকার নেই। ঠিক আছে, ডাইরেক্ট মানটা লিখে দিবা। তাহলে দেখো, এই যে ছোট ক্ষেত্রটা আছে, ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য কি করতে হবে? এটার ভূমি এবং দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করতে হবে, যেহেতু এটা একটা কি আয়তক্ষেত্র। তাহলে 3 গুণন কত হবে? 3 গুণন 56.67। ওকে, তাহলে পাবা হলো কত? 170.01। এখন দেখো তো ভাইয়া, এই 170.01 কি ঋণাত্মক না? এসএফডি কিন্তু নিচে রেফারেন্স লাইনের। তাহলে কি করতে হবে? তোমার এই জায়গার ভ্যালু থেকে এই যতটুকু ঋণাত্মক মান আছে ততটুকু বিয়োগ করে দিতে হবে। তাহলে আমাদের আগে ছিল কত? 2216.65 মাইনাস, এখন আমরা পেলাম যেটা, সেটা বিয়োগ করে দিব। ঠিক আছে, তাহলে পাবা হলো 2046.64। ধরলাম এই পয়েন্টটা অল্প একটু নিচে এখানে। ঠিক আছে, তো এখন আসো আমরা এই পয়েন্টটা যোগ করে দিই। এখন দেখো তো কিভাবে যোগ করব? যেহেতু বিমের ওপর কোনো লোড নেই, তাহলে হেলানো সরল রেখা দ্বারা বিএমডি অঙ্কন করতে হবে। ঠিক আছে, এখন দেখো তো ভাইয়া, আমরা কি করলাম? এখানে এই পর্যন্ত চলে আসলাম। এখন আমাদের এই সেকশন, অর্থাৎ এই সেকশন বরাবর বিএমডি এর ভ্যালু কত হবে সেটা বের করতে হবে। সেটা কিভাবে বের করব? এখানে আমাদের যে ক্ষেত্রটা আছে, এই ক্ষেত্রের ক্ষেত্রফল বের করব, এবং এটা যেহেতু ঋণাত্মক, এর ফলে আমরা এখানে যে ভ্যালুটা পাইছি সেটা থেকে এটার ভ্যালুটা বাদ দিয়ে দেবো। এটা আমরা কত পাইছি? 2046.64। ঠিক আছে, তোমরা এককগুলো লিখে নিও, আমার জায়গা নেই সেজন্য আমি লিখতেছি না। তাহলে এখন আমরা কি করব? এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করব। আমরা কি জানি ভাই? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, অর্থাৎ সমান্তরাল বাহু যদি এবি হয়, বাহুদ্বয়ের যোগফল ভাগ 2 গুণন এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। তাহলে লম্ব দূরত্ব হচ্ছে এল। তাহলে ধরো এখানে আমাদের, দেখো তো সমান্তরাল বাহু কোনটা কোনটা? এই যে এই বাহু আর এই বাহু, এই বাহু দুইটার যোগফল কত হবে? দেখো, এই বাহুর ভ্যালু কত? 56.67 প্লাস এই পাশের সমান্তরাল বাহুর ভ্যালু কত? 556.67। 556.67 ভাগ 2, এর সঙ্গে আবার গুণ করতে হবে কি? এদের মাঝখানের যে দূরত্বটা আছে, অর্থাৎ সমান্তরাল বাহুদের মাঝখানের যে দূরত্বটা আছে সেটা, অর্থাৎ 5 দিয়ে। তোমরা আশা করি জানো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে সমান্তরাল বাহুদের 56.56 প্লাস 56.56 নাকি 67, 67, হ্যাঁ 56 না 67, ভাগ হচ্ছে 2, এবং টোটালটার সাথে আবার কি করতে হবে? 5 দিয়ে গুণ করে দিতে হবে, অর্থাৎ মাঝখানের যে দূরত্বটা সমান্তরাল বাহুদের। তাহলে পাবা হলো 1533.35। তাহলে এটা কি? দেখো তো, এটা হচ্ছে ঋণাত্মক মান আসবে, কারণ কি? এটা বিএসএফডির ক্ষেত্রে রেফারেন্স লাইনের নিচে অবস্থান করতেছে ক্ষেত্রটা। তাহলে কি করতে হবে? এই পরিমাণ ভ্যালু আমাদের আগের পয়েন্টের বেন্ডিং মোমেন্ট থেকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে আগের পয়েন্টে ছিল 2046.64 মাইনাস, এখন আমাদের যেটা আসছে সেটা, তাহলে 500 কত? 513.29। তাহলে ধরলাম এই পয়েন্টটা হচ্ছে এইরকম একটা জায়গায়। এখন দেখো তো ভাই, এখানে আমাদের লোড কি আছে? লোড হচ্ছে সমভাবে বিস্তৃত লোড আছে। তাহলে আমরা সমভাবে বিস্তৃত লোডের ক্ষেত্রে কি জানি? আমাদের বিএমডি মসৃণ বক্ররেখা দ্বারা অঙ্কন করতে হবে। তাহলে এটা হবে এরকম। ঠিক আছে, অর্থাৎ এরকম একটা বক্ররেখা হবে এখানে। ঠিক আছে, তাহলে দেখো আমরা একটা মসৃণ বক্ররেখা দ্বারা এটাকে সংযুক্ত করে দিলাম। এখন আমাদের কি করতে হয়? এই সেকশনে বিএমডি ভ্যালু বের করতে হবে। এখানে দেখো তো, আমাদের যে অংশটা আছে এটাও কি? এটা একটা ঋণাত্মক অংশ। ঠিক আছে, যেহেতু রেফারেন্স লাইনের নিচে, তাহলে কি করতে হবে? এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বের করে ফেলি। এর দৈর্ঘ্য বা প্রস্থ কত? 2। আমরা ধরলাম দৈর্ঘ্য হচ্ছে কত? 556.67, 556.67। ঠিক আছে, তাহলে পাবা হলো 1113.34। ঠিক আছে, তাহলে আমাদের এখানে পাইছিলাম কত ভাইয়া? এখানে যে ভ্যালুটা পাইছিলাম সেটা হচ্ছে 513.3। ঠিক আছে, এটা পাইছিলাম 513.3। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে? এখন এটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে এটা এখন বাদ দিয়ে দাও। 513.3 থেকে আমাদের যেটা অ্যান্সার পেলাম সেটা বাদ দিয়ে দিলাম, তাহলে পাবো হচ্ছে 600। দেখো, আমরা কিন্তু এখানে, যদিও এখানে পয়েন্টের পরে কিছু মান আসছে, তোমরা এক্ষেত্রে একটু কম বেশি হতে পারে, এটা কোনো ব্যাপার না। তোমরা এটাকে কি করে নিবা? এটাকে 600 ধরে নিবা। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে ভাইয়া? দেখো তো, এখানে আমাদের এই যে দেখো,
এটাকে সংযুক্ত করে দিতে হবে। কিভাবে? দেখো এখানে কিন্তু কোনো লোড নেই, তাহলে কি হবে? হেলানো সরলরেখা দ্বারা সংযুক্ত করে দিতে হবে। ঠিক আছে, দেখো আমরা হেলানো সরলরেখা দ্বারা সংযুক্ত করে দিলাম। এরপর কি করবা? আমাদের পরবর্তী দেখো এই যে অংশটুকু আছে, এই অংশটুকুর ক্ষেত্রফল বের করব। তাহলে এই অংশটুকু কি? দেখো তো এই অংশটুকু হচ্ছে ধনাত্মক, অর্থাৎ রেফারেন্স লাইনের উপরে আছে। তাহলে এই অংশটুকুকে কি করতে হবে? আমাদের ক্ষেত্রফল বের করে এই অংশের সাথে যোগ করে দিতে হবে। তাহলে এই অংশ হচ্ছে -600, যদিও পয়েন্টের পরে কিছু ছিল তোমাদের বিএমডির ক্ষেত্রে, হালকা পয়েন্ট 0 পয়েন্ট সামথিং কম বেশি হতেই পারে, এটা সমস্যা না, একবারে যে অ্যাকুরেট আসবে তা না। ঠিক আছে, কিছু এক মানে ধরো এরকম আসলো যে হচ্ছে 500.002 বা 5, এরকম একটু কম বেশি আসলো, এটা কোনো ফ্যাক্ট না, তোমরা ডাইরেক্ট 500 ধরে নিবা এটা। ঠিক আছে, লাস্টে যে তো এখানে দেখো আমরা 600 আসছে, যেহেতু 600 করে একটু সামান্য কিছু বেশি আসলো, ওটা আমরা বাদ দিয়ে ধরলাম। তাহলে এখন আমাদের এটার ক্ষেত্রফল কত হবে? 200 গুণন আমাদের এটা, যেহেতু এই পাশের বাহু হচ্ছে 200, এই পাশের বাহু কত? 3। তাহলে 3 গুণন 200 ইজ ইকুয়াল টু 600। এটা আমরা কি করব? এটা আমরা -600 সঙ্গে যোগ করে দিব। তাহলে -600, এখানে কিন্তু আমাদের এগুলো মাইনাস দিয়ে লেখা যাবে না, হ্যাঁ, এগুলো এমনিতেই লিখতে হবে, কারণ এটা কি এমনিতে রেফারেন্স লাইনের নিচে, তাহলে বোঝা যাচ্ছে ঋণাত্মক, তাহলে এখানে তো আর মাইনাস দিয়ে লেখার কিছু নেই। তাহলে এখানে আমাদের মানে লেখার সময় মাইনাস লিখতে হবে, ক্যালকুলেটরে কিন্তু হিসাব করার সময় মাইনাস দিতে হবে, কিন্তু এখানে লেখার সময় তোমরা শুধু মানটাই লিখবা। ঠিক আছে, তাহলে এর সঙ্গে আমরা কি করবো? অ্যান্সার যোগ করে দেবো। দেখো 0-তে মিলে গেছে। তাহলে এখন আমরা এটাকে মিলে দেবো। কিভাবে মিলে দেবো ভাইয়া? দেখো তো 0 হচ্ছে এখানে, তাহলে এইখান থেকে এই পর্যন্ত কোনো লোড নেই, তাহলে এটাকে আমাদের হেলানো সরল রেখা দ্বারা মিলে দিতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি হেলানো সরল রেখা দ্বারা মিলে দিলাম। তাহলে ভাই দেখো আমাদের বিএমডিও কিন্তু মিলে গেল। তাহলে এখানে তোমরা লিখে দিবা বিএমডি, এবং এগুলো পজিটিভ। ঠিক আছে, এটা নেগেটিভ, এগুলো তোমরা তাহলে একটু এভাবে ডিজাইন করে দিবা। তাহলে আমাদের প্রথম ম্যাথটা শেষ হলো। আমি যতটা সম্ভব সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি, আশা করতেছি তোমরা বুঝতে পারছো। আর যদি কোনো কিছু বুঝে না থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাও। আর তোমরা ফিফথে এইভাবে ধারাবাহিকভাবে ক্লাস দিলে তোমাদের কেমন হয় এবং তোমরা চাচ্ছ কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাও। এবং তোমাদের এটা হচ্ছে উদাহরণ কত নাম্বার ম্যাথ, এটা আমি একটু ভুলে গেছিলাম, এটা তোমাদের উদাহরণ 28 নাম্বার ম্যাথ। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের উদাহরণ 28 নাম্বার ম্যাথ। তারপর আসো আমরা এখন এই ম্যাথটার সমাধান করব।